नमस्कार योर इंटरनेट स्कूल चैनल तुम्हारे सकल के स्वागत। तो आज के तुम्हारे क्लास 6 परिवेश और विज्ञान विषयेर शिला और खनिज पदार्थेर थेके किछु इम्पोर्टेंट क्वेश्चन आंसर उइथ सल्यूशन आज के आलोचना करा हबे। एगुलो तुम्हारे सेकेंड सामेटिव एग्जामेर जन्य खूबই इम्पोर्टेंट। तुम्हारे काछे जादेर रायमार्टिनेर सहायिका आछे तारा এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে নিতে পারবে খুব সহজেই। আর যাদের কাছে রায়মার্টিনের সহায়িকা নেই ক্লাস 6 এর পরিবেশ বিষয়ের, তারা এই প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নাও। আর তোমরা যদি এই প্রশ্নটার পিডিএফ সংগ্রহ করতে চাও তাহলে দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা ভিজিট করলে যে প্রশ্নগুলো আজকে আমরা বলছি ইম্পর্টেন্ট সেই শুধুমাত্র প্রশ্নগুলোর একটা পিডিএফ আপলোড করে দেওয়া হবে, সেটা তোমরা কালেকশন করে নেবে। অ্যান্সারগুলোর জন্য কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা দেখতে হবে। যাদের কাছে রায়মার্টিনের ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞানের সহায়িকা আছে তাদের উত্তরটা জোগাড় হয়ে যাবেই, যাদের কাছে নেই তারা উত্তরটা এই ভিডিওর মারফতই দেখতে পাবে। তো প্রথম প্রশ্ন যেটা আছে রচনাধর্মী প্রশ্নপত্রে 1 নম্বর প্রশ্ন হচ্ছে শিলা কাকে বলে, শিলা কয় প্রকার ও কী কী, প্রত্যেক প্রকার শিলার সংজ্ঞা উদাহরণ লেখো। শিলা পৃথিবীর ওপরের শক্ত আবরণকে ভূত্বক বলে, এই ভূত্বক যেসব উপাদান দিয়ে গঠিত তাদের শিলা বলে। প্রকারভেদ শিলা প্রধানত 3 প্রকার, যথা 1 আগ্নেয় শিলা, 2 পাললিক শিলা, 3 পরিবর্তিত বা রূপান্তরিত শিলা। 1 আগ্নেয় শিলা উত্তপ্ত ও তরল আগ্নেয় পদার্থ বা ম্যাগমা জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে, উদাহরণ ব্যাসাল্ট, গ্রানাইট, পিউমস প্রভৃতি। 2 পাললিক শিলা সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে বহুকাল ধরে পলি বালি স্তরে স্তরে সঞ্চিত হয়ে ওপরের স্তরে চাপে ও নিচের ভূগর্ভস্থ তাপে জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় তাকে পাললিক শিলা বলে, উদাহরণ বেলে পাথর, তেল বা কাদা পাথর, চুনা পাথর প্রভৃতি। 3 পরিবর্তিত বা রূপান্তরিত শিলা আগ্নেয় ও পাললিক শিলা ভূ অভ্যন্তরের প্রচণ্ড তাপে ও চাপে পরিবর্তিত হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে পরিবর্তিত শিলা বলে, উদাহরণ চুনা পাথর পরিবর্তিত হয়ে মার্বেল, সেল পরিবর্তিত হয়ে স্লেট, গ্রানাইট পরিবর্তিত হয়ে নিস শিলায় পরিণত হয়। তারপরের প্রশ্নটা হচ্ছে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই 3 নম্বরটা, পাললিক শিলার বৈশিষ্ট্য বা বিশেষত্ব লেখো। পাললিক শিলার বৈশিষ্ট্য 1 স্তর বিন্যাস, স্তরে স্তরে পলি জমে গঠিত হয় বলে পাললিক শিলার অপর নাম স্তরীভূত শিলা। 2 স্তরায়ন্তল, একটি স্তর আরেকটি থেকে যে তল দ্বারা আলাদা থাকে তাকে স্তরায়ন্তল বলে। 3 জীবাশ্মের উপস্থিতি, একমাত্র পাললিক শিলাস্তরের মধ্যেই জীবাশ্ম থাকে। 4 কাঠিন্য, অন্যান্য শিলার তুলনায় কাঠিন্য কম, হালকা ও ভঙ্গুর, এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন রকম হয়। 5 প্রবেশ্যতা, এই শিলা ছিদ্রযুক্ত হয়, জল প্রবেশ করতে পারে তাই একে প্রবেশ্য শিলা বলে। 6 সম্পদের উপস্থিতি, কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। 7 কেলাস, এই শিলাগুলি দেখা যায় না। 8 প্রকৃতি, ভঙ্গুর প্রকৃতির হয়, সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। 9 দাগ বা চিহ্নের ছাপ, স্থলভাগে পাললিক শিলায় কাদা চির খাওয়া দাগ থাকে এবং সমুদ্রগর্ভের পাললিক শিলায় ঢেউয়ের দাগ অর্থাৎ রিপল থাকে। প্রশ্নটা ইম্পর্টেন্ট, রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য বা বিশেষত্ব লেখো। রূপান্তরিত শিলা বা পরিবর্তিত শিলার বৈশিষ্ট্য 1 কাঠিন্য, আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তরিত হলে তা পূর্বের তুলনায় বেশি কঠিন হয়, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। 2 স্ফটিক, আগ্নেয় শিলা রূপান্তরিত হলে আরও মসৃণ চকচকে ও স্ফটিকগুলি সুস্পষ্ট হয়ে ওঠে। 3 জীবাশ্মের অনুপস্থিতি, রূপান্তরিত শিলায় জীবাশ্ম থাকে না, অত্যধিক চাপ ও তাপে তা নষ্ট হয়ে যায়। 4 চিহ্ন, রূপান্তরিত শিলায় অনেক সময় সূক্ষ্মপাতের বিন্যাস বা মোটা স্তরের দাগ দেখা যায়। খনিজের উপস্থিতি, রূপান্তরের ফলে শিলামধ্যস্থ খনিজ পদার্থগুলি পুনর্বিন্যাস হয়, এই ধরনের খনিজ একই দিকে চলে আসে বলে খনিজ সম্পদ সংগ্রহের সুবিধা হয়। 6 শিলাকণার বিন্যাস, রূপান্তরিত নিজ শিলায় শিলাকণা সমান্তরাল, ফিলাইটে তরঙ্গায়িত, সিস্টে পত্রায়িত, মার্বেলে কেলাসিত, কোয়ার্টজাইটে মসৃণ ও চকচকে হয়ে থাকে। তো ওই খনিজ কাকে বলে ওই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এর উত্তরটা দেখে নাও। খনিজ অর্থাৎ নির্দিষ্ট পারমাণবিক কাঠামো বিশিষ্ট শিলামধ্যস্থ কেলাসিত মৌলিক বা যৌগিক পদার্থকে খনিজ বলে, উদাহরণ হিরে
অর্থোক্লেজ যৌগিক খনিজ, মৌলিক খনিজ, অর্থোক্লেজ যৌগিক খনিজ। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস কিভাবে তৈরি হয়েছে? আধুনিক বৈজ্ঞানিকদের মতে পেট্রোলিয়াম বা খনিজ তেল বিভিন্ন সামুদ্রিক প্রাণী, উদ্ভিদ ও ব্যাকটেরিয়ার সংমিশ্রণে গঠিত। প্রথমে অগভীর সমুদ্রে প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া দেহে এসে জমা হয়। কালক্রমে তার ওপর পলি ও বালি সঞ্চিত হতে থাকে। কোটি কোটি বছর ধরে সঞ্চিত ওই পলির প্রবল জলরাশির চাপ ও ভূগর্ভস্থ তাপে পাললিক শিলায় পরিণত হয়। শিলা সৃষ্টির সময় শিলাস্তরের চাপে ও অভ্যন্তরীণ তাপে জীবের দেহাবশেষের নানান পরিবর্তন ঘটে। তাদের দেহ নিঃসৃত নির্যাস নানান রকম হাইড্রোজেন ও কার্বনের দ্রবণে পরিণত হয়ে খনিজ তেল বা পেট্রোলিয়াম এবং নির্যাসের কিছু অংশ গ্যাসে রূপান্তরিত হলে তাকে স্বাভাবিক বা প্রাকৃতিক গ্যাস বলে। স্পঞ্জ যেমন জল আটকে রাখে, ঠিক তেমনভাবে সচ্ছিদ্র পাললিক শিলাস্তরে অসংখ্য ছিদ্রের মধ্যে পেট্রোলিয়াম বা খনিজ তেল সঞ্চিত থাকে। এই কারণে শুধুমাত্র সচ্ছিদ্র পাললিক শিলাস্তরে খনিজ তেল অবস্থান করে, তাই খনিজ তেলকে শিলা তেলও বলে। সাধারণত ভূগর্ভে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে অবস্থিত সচ্ছিদ্র পাললিক শিলাস্তরের মধ্যে খনিজ তেল সঞ্চিত থাকে। প্রতিটি খনিজ তেল কূপে স্বাভাবিক গ্যাস অবস্থান করে। খনিজ তেল উত্তোলনের সময় প্রথমে প্রাকৃতিক গ্যাস বেরিয়ে আসে, তবে কোনো কোনো স্থানে শুধু প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, খনিজ তেল পাওয়া যায় না। তারপরে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, জীবাশ্ম কি অথবা জীবাশ্ম বা ফসিল কিভাবে সৃষ্টি হয়? দুটো প্রশ্নের জন্য এই উত্তরটা লিখলে হবে। জীবাশ্ম, জীব = জীব প্লাস অশ্ব। জীব অর্থাৎ যার জীবন আছে এবং অশ্ব শব্দের অর্থ শিলা বা প্রস্তর। কোনো জীবদেহ শিলায় পরিণত হলে বা প্রস্তরীভূত হলে তাকে জীবাশ্ম বলে। সামুদ্রিক প্রাণীর মৃত্যুর পর মৃতদেহ সমুদ্রের তলদেশে জমা হয়। কালক্রমে তাদের দেহাবশেষে নানা পরিবর্তন ঘটে। সর্বপ্রথমে প্রাণীর দেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায়। এরপর অবশিষ্ট হাড়ের ওপর ধীরে ধীরে পলি জমতে থাকে। কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন, পলিরাশির প্রবল চাপ ও ভূঅভ্যন্তরের তাপ ঘটে পলিমধ্যস্থ প্রাণীদের দেহাবশেষ একসময় পাথরে পরিণত হয়। পাথরে পরিণত হওয়া দেহাবশেষগুলিকে জীবাশ্ম বা ফসিল বলে। তবে সব জীবাশ্মই পাথুরে দেহাবশেষ নয়। লুপ্ত হয়ে যাওয়া প্রাণীর পায়ের ছাপ, গাছের জমাট বাঁধা রজনের মধ্যে আটকে পড়া পোকার দেহ, এসবকেও আমরা ফসিল বলি। উদাহরণ, হিমালয় পর্বত সৃষ্টির সময় টেথিস সাগরের বিশাল পলি সঞ্চিত হয়। বিভিন্ন সামুদ্রিক প্রাণী, উদ্ভিদের দেহ চাপা পড়ে ও পলির সঙ্গে এগুলিও ধীরে ধীরে প্রস্তরীভূত হয়, তাই হিমালয় পর্বতে জীবাশ্ম দেখতে পাওয়া যায়। এটা ইম্পর্টেন্ট, জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েলের ব্যবহারগুলি লেখো। কয়লা, পেট্রোলিয়াম বা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস বা স্বাভাবিক গ্যাসকে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলে। কয়লার ব্যবহার এক জ্বালানি হিসাবে, রান্নার কাজে কয়লা প্রধান জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে তাপ পাওয়া যায়, সেই তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। 2. রাসায়নিক পদার্থ তৈরিতে বায়ুশূন্য স্থানে কয়লাকে 600 ডিগ্রি সেলসিয়াস থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হলে কঠিন অবশেষ তরল এবং গ্যাস পাওয়া যায়। 1. কঠিন অবশেষ ধাতু নিষ্কাশনে কাজে লাগে। 2. তরলের মধ্যে প্রধান হলো আলকাতরা, যা থেকে বহু দরকারি জৈব যৌগ আলাদা করা হয়। 3. গ্যাস মিশ্রণকে শোধন করে নিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। পেট্রোলিয়াম বা খনিজ তেলের ব্যবহার শোধন ইলিং করার পর পেট্রোলিয়াম বা খনিজ তেল থেকে নানান রকমের জ্বালানি ও উপজাত দ্রব্য পাওয়া যায়। এদের ব্যবহারগুলি হলো: 1. জ্বালানি হিসাবে 1. রান্নার কাজে প্রধানত তরল কেরোসিন এবং গ্যাসীয় এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যা প্রস্তুতিতে প্রধানত তরল প্রোপেন ব্যবহার করা হয়। 2. গাড়ি চালাতে পেট্রোল এবং ডিজেল ব্যবহৃত হয়। 2. উপজাত দ্রব্য হিসেবে পেট্রোলিয়ামজাত যৌগ বা উপজাত দ্রব্য থেকে নানান ধরনের প্লাস্টিক, দ্রাবক, ঘর্ষণ, আবার তেল, রং ইত্যাদি জিনিস তৈরি করা হয়। প্রাকৃতিক গ্যাস বা স্বাভাবিক গ্যাসের ব্যবহার শোধিত প্রাকৃতিক গ্যাসকে বেশি চাপে সিলিন্ডারে ভরে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। একে বলা হয় সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এই গ্যাসের সাহায্যে বর্তমানে বাস চালানো হচ্ছে। এতে দূষণের পরিমাণ ডিজেল চালিত বাসের তুলনায় কম হয়। প্রশ্নটা ইম্পর্টেন্ট, পরিবেশের ওপর জীবাশ্ম জ্বালানি উৎপাদনের প্রভাব লেখো। আধুনিক সভ্যতায় জীবাশ্ম জ্বালানি, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস গুরুত্ব অপরিসীম হলেও এগুলি উৎপাদনের সময় পরিবেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেমন: 1. বায়ু দূষণ। জীবাশ্ম জ্বালানি উত্তোলনের সময় কার্বন ডাইঅক্সাইড, মিথেন প্রভৃতি পরিবেশে মিশে বায়ু দূষণ ঘটায়। 2. স্বাস্থ্যহানি। খনি অঞ্চলে পরিবেশ দূষিত হয়, এখানকার মানুষের স্বাস্থ্যহানি ঘটে। যেমন: কয়লা খনির শ্রমিকদের ফুসফুসে কয়লার গুঁড়ো প্রবেশ করে
ব্ল্যাক লাং রোগ হয়। 3 জমির উর্বরতা হ্রাস, কয়লা উত্তোলনের সময় কয়লার বায়ু দ্বারা উড়ে গিয়ে পাশের কৃষি জমিতে পড়ে, ফলে ওই জমির উর্বরতা হ্রাস পায়। 4 বনভূমির বিন্যাস, অনেক সময় খনিজ উত্তোলন করতে গিয়ে বনভূমির বিন্যাস ঘটাতে হয়, ফলে পরিবেশ দূষিত হয়, বাস্তুতান্ত্রিক ভারসাম্য বিনষ্ট হয় এবং মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি পায়। 5 ধস, খনি থেকে কয়লা উত্তোলনের পর খনিটি যথাযথভাবে ভরাট না করলে ধস নামতে পারে বা ভূমি নিচু হয়ে যায়। 6 জল দূষণ, জীবাশ্ম জ্বালানি উৎপাদনের সময় বিভিন্ন ক্ষতিকারক পদার্থ জলে মিশে জলকে দূষিত করে। প্রশ্নটা ইম্পর্টেন্ট, কয়লা কিভাবে তৈরি হয়েছে? কোটি কোটি বছর আগে প্রবল ভূস্খলনের ফলে পৃথিবীর উপরে অবস্থিত অসংখ্য গাছ মূল সহ উপড়ে মাটির নিচে চাপা পড়ে যায়। এরপর আরও মাটি চাপা পড়তে থাকে। কালক্রমে মাটির নিচে প্রবল চাপে এবং ভূগর্ভস্থ তাপে চাপা পড়া গাছের যৌগগুলির রাসায়নিক পরিবর্তন ঘটে, ফলে গাছের কোষে অবস্থিত অক্সিজেন এবং হাইড্রোজেন মুক্ত হয়ে যায় এবং গাছের অবশিষ্টাংশে প্রচুর পরিমাণে কার্বন সঞ্চিত থেকে যায়। দীর্ঘদিন ধরে ওই কার্বন ভূগর্ভের মধ্যে অবস্থানের দরুন চাপ ও তাপের দ্বারা স্থিরীভূত হয়ে কয়লায় পরিণত হয়। এবার আসছি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন, তো 3 নম্বরে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। আগ্নেয়শিলা কীভাবে তৈরি হয়েছে? সৃষ্টির শুরুতে পৃথিবী ছিল খুব উত্তপ্ত এবং গলিত পাথর মাতৃশিলা দিয়ে তৈরি। ধীরে ধীরে পৃথিবী শীতল হতে শুরু করে এবং পৃথিবীর ওপরের অংশ জমাট বেঁধে একটি কঠিন স্তরের বা ভূত্বকের সৃষ্টি করে। কিন্তু পৃথিবীর যত গভীরে যাওয়া যায় চাপ এবং উষ্ণতা ততই বাড়তে থাকে, তাই ভূগর্ভে পাথর বা মাতৃশিলার উপাদানগুলি গলিত বা তরল অবস্থায় থাকে। একে ম্যাগমা বলে। ভূগর্ভের কোনো ফাটল বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মাধ্যমে যখন ওই ভূগর্ভস্থ ম্যাগমা পৃথিবীপৃষ্ঠে বা সে পৌঁছায় তখন তাকে লাভা বলে। ওই লাভা ভূপৃষ্ঠে বা ভূগর্ভস্থ ফাটলের মধ্যে ধীরে ধীরে শীতল হয়ে কঠিনে পরিণত হলে শিলায় পরিণত হয়। এই জমাট বাঁধা শিলাই হলো আগ্নেয়শিলা। উদাহরণ ব্যাসাল্ট, রেল লাইনের ধারে দেখতে পাওয়া যায়। গ্রানাইট বাড়ির মেঝে তৈরি ব্যবহৃত হয়। পিউমিস বা ঝামা পাথর রসায়নাগারে ব্যবহৃত হয়। প্রশ্নটা ইম্পর্টেন্ট, পাললিক শিলা কীভাবে সৃষ্টি হয়েছে? সাধারণত 4টি ধাপে পাললিক শিলা সৃষ্টি হয়ে থাকে, যথা 1 শিলার ক্ষয়। বিভিন্ন শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে পলি, বালি, কাদা, নুড়ি, কাঁকড় প্রভৃতি পদার্থে পরিণত হয়। 2 বহন, এইসব পদার্থ নদী, বায়ু, হিমবাহ দ্বারা পরিবাহিত হয়ে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে জমা হয়। 3 সঞ্চয়, এইভাবে লক্ষ লক্ষ বছর ধরে স্তরে স্তরে পলি, বালি প্রভৃতি সঞ্চিত হতে থাকে। 4 শিলার সৃষ্টি, কালক্রমে নিচের পলিস্তর উপরের জলরাশি ও পলিস্তরের প্রবল চাপে এবং ভূগর্ভের তাপে জমাট বেঁধে পাললিক শিলায় পরিণত হয়, যেমন বেলে পাথর, সেল, চুনাপাথর প্রভৃতি। ইম্পর্টেন্ট, পরিবর্তিত শিলা কীভাবে সৃষ্টি হয়? মূলত 3টি কারণে আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তরিত হয়ে পরিবর্তিত শিলা সৃষ্টি হয়, যথা 1 প্রচণ্ড চাপ, প্রবল ভূ-আলোড়নের ফলে শিলার স্তরে প্রচণ্ড চাপ পড়লে শিলায় রূপান্তর ঘটে, যেমন সেল থেকে স্লেট সৃষ্টি হয়। 2 অত্যধিক চাপ, উত্তপ্ত ম্যাগমা বা লাভার সংস্পর্শে এসে শিলা পরিবর্তিত হয়ে যায়, যেমন পিট কয়লা থেকে গ্রাফাইট সৃষ্টি হয়। 3 রাসায়নিক বিক্রিয়া, জলের উপস্থিতির কারণে শিলা গঠনকারী বিভিন্ন খনিজের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে শিলা রূপান্তর হয়, যেমন অ্যান্ডালুসাইট থেকে সিলিমোনাইট সৃষ্টি। প্রশ্নটা ইম্পর্টেন্ট, আগ্নেয়শিলার ব্যবহারগুলি লেখো। আগ্নেয়শিলার ব্যবহার নির্মাণ কার্যে, বাড়ির মেঝে তৈরিতে গ্রানাইট পাথর ব্যবহৃত হয়। রামেশ্বরম, মাদুরাই, মহাবলীপুরমের প্রসিদ্ধ মন্দিরগুলি গ্রানাইট পাথরের তৈরি। রাস্তাঘাট নির্মাণে, রাস্তাঘাট, রেল লাইন, ট্রাম লাইনে ব্যাসাল্ট শিলার টুকরো ব্যবহৃত হয়। 3 বাঁধ নির্মাণে, জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী জলাধার ও বাঁধ নির্মাণে ব্যবহৃত হয়। 4 খনিজ সংগ্রহ, আগ্নেয়শিলা থেকে সোনা, রূপো, সীসা, দস্তা প্রভৃতি খনিজ সংগৃহীত হয়। 5 কৃষিকাজ, ব্যাসাল্ট শিলা থেকে সৃষ্ট কালো মাটিতে গম ও তুলো চাষ খুব ভালো হয়। 5 পাললিক শিলার ব্যবহারগুলি লেখো। পাললিক শিলার ব্যবহার: 1 বাড়িঘর নির্মাণ কার্যে, বিভিন্ন ধরনের প্রাসাদ, দুর্গ নির্মাণে বেলে পাথর ব্যবহৃত হয়। দিল্লির লালকেল্লা, রাজস্থানের দুর্গ, সাঁচি স্তূপ বেলে পাথর নির্মিত। 2 শিল্পক্ষেত্রে চুনাপাথর, ডলোমাইট ব্যবহৃত হয়। সিমেন্ট শিল্পে, লৌহ ইস্পাত শিল্পে, রাসায়নিক শিল্পে, গৃহ নির্মাণে। 3 কৃষিকার্যে, পাললিক শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে সৃষ্ট পলি থেকে পলি মাটি তৈরি হয়। পলি মাটি কৃষিকার্যে অত্যন্ত উপযোগী। 4 বাসনপত্র তৈরিতে, ফায়ার ক্লে, চায়না ক্লে বা চীনামাটি কাদা পাথরের রূপে চীনামাটি থেকে বাসনপত্র তৈরি হয়। 5 খনিজ সম্পদ, পাললিক শিলায় কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস প্রভৃতি অমূল্য সম্পদ পাওয়া যায়। ইম্পর্টেন্ট, পরিবর্তিত শিলার ব্যবহারগুলি লেখো। পরিবর্তিত শিলার ব্যবহার: নির্মাণ কার্যে, মার্বেল থেকে নানা শৌখিন দ্রব্যাদি
প্রাসাদ মন্দির ইত্যাদি নির্মিত হয়, যেমন আগ্রার তাজমহল, কলকাতার মার্বেল প্যালেস ও জিপিও ইত্যাদি। পাহাড়ি অঞ্চলে স্লেট পাথর মেঝে ও ছাদ তৈরি করতে ব্যবহৃত হয়। শিক্ষাক্ষেত্রে স্লেট পাথর গ্রাফাইট থেকে পেন্সিলের শীষ লেখার কাজে ব্যবহৃত হয়। 3. খনিজ সংগ্রহ। শিলা রূপান্তরিত হলে ধাতব ও অধাতব খনিজ একদিকে চলে আসে, ফলে খনিজ সংগ্রহের সুবিধা হয়। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। হিউমাস পাথরে অনেক ছিদ্র দেখা গেলেও গ্রানাইটে তা দেখা যায় না কেন? উত্তপ্ত ম্যাগমার উপরে ফেনার মতো অংশ অতি দ্রুত ঠান্ডা হয়ে জমাটবদ্ধ হওয়ার সময় বাতাস বুদবুদের আকারে ম্যাগমার মধ্যে আটকে যায় এবং ওই অবস্থাতেই কঠিনে পরিণত হয়। পরবর্তীকালে বুদবুদে বাতাস বেরিয়ে গেলে কঠিন পাথরে অসংখ্য ছোট বড় ছিদ্র সৃষ্টি হয়, তাই পিউমিস বা ঝামা পাথরে অসংখ্য ছিদ্র দেখা যায়। কিন্তু গ্রানাইট শিলা সৃষ্টি হওয়ার সময় ম্যাগমা খুব ধীরে ধীরে শীতল হয়ে কঠিনে পরিণত হয়, তাই তার মধ্যে বাতাস আটকে পড়ে না বলে গ্রানাইট শিলায় ছিদ্র দেখা যায় না। প্রশ্নটা ইম্পর্টেন্ট। লোহার ব্যবহার লেখো। ছোট ছুঁচ থেকে শুরু করে বড় শিল্পের বিভিন্ন ক্ষেত্রে লোহার ব্যবহার অপরিসীম, যথা এক পরিবহনে জাহাজ, রেলপথ, রেল ইঞ্জিন, রেলগাড়ি, সেতু, বিভিন্ন মোটরগাড়ি, সাইকেল, রিক্সা প্রভৃতি তৈরিতে লোহা ব্যবহৃত হয়। 2. ভারী যন্ত্রপাতি নির্মাণে বয়লার, গিয়ার, স্টিম টারবাইন, রেডিয়েটর প্রভৃতি তৈরিতে ব্যবহৃত হয়। 3. গৃহস্থালিতে বাড়ি নির্মাণে রড, গ্রিল প্রভৃতি তৈরিতে, ছুরি, কাঁচি, বাসনপত্র, আসবাবপত্র তৈরিতে লোহা ব্যবহৃত হয়। 4. কৃষি যন্ত্রপাতি লাঙলের ফলা, ট্রাক্টর, কোদাল, কাস্তে, হারভেস্টার প্রভৃতি তৈরিতে ব্যবহৃত হয়। 5. সমরাস্ত্র, বন্দুক, গুলি, ট্যাঙ্ক, মেশিন গান প্রভৃতি তৈরিতে লোহা ব্যবহৃত হয়। 6. শিল্পজাত তৈরিতে ছোট বড় শিল্পের বিভিন্ন যন্ত্রপাতি, কড়া, হাতুড়ি প্রভৃতি তৈরিতে ব্যবহৃত হয়। তারপর তামার ব্যবহার লেখো। আধুনিক সভ্যতায় তামার ব্যবহার অপরিসীম। বিদ্যুৎ শিল্পে তামা বিদ্যুতের সুপরিবাহী হয়। বিদ্যুৎ শিল্পে তামার ব্যবহার সর্বাধিক। 2. সংকর ধাতু তৈরিতে অন্যান্য ধাতুর সঙ্গে তামা মিশিয়ে বিভিন্ন সংকর ধাতু তৈরি করা হয়, যেমন তামা প্লাস দস্তা ইজুকাল টু পিতল, তামা প্লাস টিন ইজুকাল টু ব্রোঞ্জ, তামা প্লাস অ্যালুমিনিয়াম ইজুকাল টু ডুরালুমিন প্রভৃতি। 3. পরিবহনে রেলগাড়ি, মোটরগাড়ি, জাহাজ, বিমান, পোত প্রভৃতি নির্মাণে তামা ব্যবহৃত হয়। 4. যোগাযোগের ক্ষেত্রে টেলিফোন, বেতার যন্ত্র, টিভি, কম্পিউটার প্রভৃতি তৈরিতে তামা ব্যবহৃত হয়। 6. সমরাস্ত্র নির্মাণে বন্দুক, গুলি, রাইফেল, মিসাইল, ট্যাঙ্ক প্রভৃতি নির্মাণে তামা ব্যবহৃত হয়। 6. গৃহস্থালি বিশেষ করে পূজা অর্চনার বাসনপত্র তৈরিতে তামার ব্যবহার প্রাচীনকাল থেকে প্রচলিত। 7. রাসায়নিক শিল্পে ব্যবহৃত ক্ষয় রোধকারী ধাতু তৈরিতে, রং প্রস্তুতিতে, কীটনাশক তৈরিতে তামা ব্যবহৃত হয়। অ্যালুমিনিয়ামের ব্যবহার লেখো। অ্যালুমিনিয়াম হালকা, মজবুত, সস্তা হয় এবং এতে মরচে না ধরায় নানা কাজে ব্যবহৃত হয়, যথা 1. বিদ্যুৎ শিল্পে বর্তমানে বৈদ্যুতিক সাজ সরঞ্জাম তৈরিতে তামার পরিবর্তে অ্যালুমিনিয়ামের ব্যবহার বেশি হচ্ছে। 2. পরিবহনে বাস, লরি, ট্যাক্সি, এরোপ্লেন, জাহাজ প্রভৃতি পণ্যগুলিকে হালকা, মজবুত ও টেকসই করতে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয়। 3. মহাকাশযান তৈরিতে মহাকাশযান, কৃত্রিম উপগ্রহ, রকেট নির্মাণে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয়। 4. গৃহস্থালির প্রয়োজনীয় বাসনপত্র, থালা, বাটি, বালতি, আসবাবপত্র, আলমারি, জানলা প্রভৃতি তৈরিতে ব্যবহৃত হয়। 5. সংকর ধাতু তৈরিতে অ্যালুমিনিয়ামের সঙ্গে অন্যান্য ধাতু মিশিয়ে সংকর ধাতু তৈরি করা হয়, যথা অ্যালুমিনিয়াম প্লাস তামা ইজুকাল টু ডুরালুমিন। 6. অন্যান্য ব্যবহার এছাড়া 1. রং প্রস্তুতিতে, 2. সিমেন্ট শিল্পে, 3. জল ও বায়ু নিরোধক মোড়ক তৈরিতে, 4. আতশবাজি তৈরিতে, 5. তাপ সহনকারী পদার্থ তৈরিতে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয়। প্রশ্নটা ইম্পর্টেন্ট। কোনো ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলোই আকরিক নাও হতে পারে, ব্যাখ্যা করো। লোহা একটি ধাতু, এর দুটি খনিজ হলো হেমাটাইট ও আয়রন পাইরাইটিস। হেমাটাইট খনিজ থেকে সহজ উপায়ে এবং কম খরচে উচ্চমানের লোহা নিষ্কাশন করা যায়, তাই হেমাটাইট হলো লোহার আকরিক। কিন্তু লোহার ওপর খনিজ আয়রন পাইরাইটিস এর মধ্যে প্রচুর পরিমাণে লোহা বর্তমান থাকলেও এই খনিজ থেকে সহজে এবং কম খরচে উচ্চমানের লোহা নিষ্কাশন করা যায় না, তাই আয়রন পাইরাইটিস লোহার আকরিক নয়। তাই বলা যায় কোনো ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলোই আকরিক নাও হতে পারে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। সংকর ধাতু বা মিশ্র ধাতুর প্রয়োজনীয়তা কী, অথবা সংকর ধাতু তৈরি করা হয় কেন? সংকর ধাতুর প্রয়োজনীয়তা বা তৈরি করার কারণগুলি হলো: 1. ধাতুর কাঠিন্য বাড়ানোর জন্য। 2. ধাতুর নমনীয়তা, আঘাত সহ্য করার ক্ষমতা, ঘনত্ব বাড়ানো বা কমানোর জন্য। 3. ধাতুর রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতা বাড়ানো বা কমানোর জন্য। 4. জলবায়ুর হাত থেকে ধাতুর ক্ষয় রোধ করার জন্য সংকর ধাতু তৈরি করা হয়।
প্রশ্নটা ইম্পর্টেন্ট, জীবাশ্ম জ্বালানি কীভাবে তৈরি হয়? জীবাশ্ম জ্বালানি বহু বছর আগে প্রবল ভূ-আলোড়নের ফলে উদ্ভিদ ও জীবজন্তু মাটির নিচে চাপা পড়ে ভূগর্ভস্থ তাপ ও চাপের ফলে জীবাশ্মে পরিণত হয়। ওই জীবাশ্ম থেকে উদ্ভূত জ্বালানিকে জীবাশ্ম জ্বালানি বলে। উদাহরণ: কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। সৃষ্টির প্রক্রিয়া: কার্বনিফেরাস যুগে ভূ-আলোড়নে পৃথিবীর বনভূমি মাটির নিচে চাপা পড়ে যায়। ভূগর্ভের তাপ ও চাপের ফলে ওই চাপা পড়া গাছপালায় সঞ্চিত কার্বন বহু বছর ধরে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে কয়লায় রূপান্তরিত হয়। আবার জৈব ও অজৈব পদ্ধতিতে, যেখানে জলের উপস্থিতি ছিল, বিয়োজন ও রাসায়নিক বিবর্তনের মাধ্যমে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস সৃষ্টি হয়েছে। প্রশ্নটা ইম্পর্টেন্ট, জীবাশ্ম জ্বালানির অত্যধিক ব্যবহার পরিবেশকে কীভাবে প্রভাবিত করে? বর্তমান পৃথিবীতে বহুল ব্যবহৃত জীবাশ্ম জ্বালানির মধ্যে কয়লা ও খনিজ তেল অন্যতম। এগুলি অত্যধিক ব্যবহারের ফলে আমাদের পার্শ্বস্থ পরিবেশ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেমন: 1. দূষণ সৃষ্টি: অত্যধিক জীবাশ্ম জ্বালানির ব্যবহারে নির্গত বজ্র, ছাই, কার্বন ডাইঅক্সাইড, মিথেন প্রভৃতির দ্বারা ভূমি দূষণ, বায়ু দূষণ, জল দূষণ প্রভৃতি ব্যাপক আকার ধারণ করে। 2. স্বাস্থ্যহানি: জীবাশ্ম জ্বালানি দহনের ফলে চারপাশের বায়ু দূষিত হওয়ার ফলে মানুষের ব্যাপক স্বাস্থ্যহানি ঘটে। 3. জমির উর্বরতা হ্রাস: দীর্ঘদিন ধরে জমিতে জীবাশ্ম জ্বালানিজাত বজ্র বা ছাই পড়ে থাকার ফলে সেই জমির উর্বরতা হ্রাস পেয়ে ফসল উৎপাদনের অনুপযোগী হয়ে পড়ে। 4. বাস্তুতন্ত্রের বিনাশ: বিভিন্ন জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা ও খনিজ তেল সংগ্রহ করার সময় যে ব্যাপক আকারে বৃক্ষচ্ছেদন, ভূভাগ খনন করা হয়, তার ফলে স্বাভাবিক বাস্তুতন্ত্রের কাঠামো ভেঙে পড়ে। প্রশ্নটা ইম্পর্টেন্ট, পেট্রোলিয়াম শোধন করা বলতে কী বোঝো, অথবা কেন পেট্রোলিয়ামকে শোধন করা দরকার? পেট্রোলিয়াম হলো অতি জটিল কার্বন হাইড্রোজেন যৌগ চটচটে একটি মিশ্রণ। এতে অনেক রকমের যৌগ, জল প্রভৃতি মিশে থাকে, তাই একে সরাসরি খনি থেকে উত্তোলন করে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না। পেট্রোলিয়াম থেকে জল, মাটি ও অন্যান্য অপ্রয়োজনীয় পদার্থ দূর করার পদ্ধতিকে পেট্রোলিয়াম শোধন করা বলে। পেট্রোলিয়াম শোধন করে প্রাপ্ত তরল কেরোসিন, ডিজেল এবং গ্যাস, বিউটেন, প্রোপেন জ্বালানি রূপে ব্যবহার করা হয় বলে এর শোধন দরকার। তারপরে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, খনিজ তেল বা পেট্রোলিয়ামের বিভিন্ন ব্যবহারগুলি লেখো। পেট্রোলিয়াম বা খনিজ তেল হলো গচ্ছিত, অপুনর্ভব এবং ক্ষয়িষ্ণু প্রকৃতির তরল জ্বালানি। আধুনিক শিল্প সভ্যতায় খনিজ তেলের ব্যবহার ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। যেমন: পরিবহন ক্ষেত্রে বিভিন্ন ধরনের যানবাহন যেমন বাস, লরি, ট্যাক্সি, জাহাজ, বিমান ইত্যাদি প্রধান চালিকা শক্তি হলো খনিজ তেল। 2. কৃষিক্ষেত্রে কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, পাওয়ার টিলার, হারভেস্টার, পাম্প প্রভৃতি চালাতে এবং রাসায়নিক সার ও কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয়। 3. শিল্পক্ষেত্রে পেট্রোরাসায়নিক শিল্পে কাঁচামাল রূপে এবং বিভিন্ন শিল্প কারখানার যন্ত্রপাতি ও মেশিনপত্র চালাতে পেট্রোলিয়াম ব্যবহৃত হয়। 4. বিদ্যুৎ উৎপাদনে খনিজ তেল, বিশেষত ডিজেল, কেরোসিন পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, যেমন অসমের ডিগবয়। 5. সামরিক ক্ষেত্রে সামরিক যানবাহন ও যুদ্ধের বিস্ফোরক তৈরিতে খনিজ তেল ব্যবহৃত হয়। 6. উপজাত দ্রব্য তৈরিতে বিভিন্ন উপজাত দ্রব্য যেমন পিচ, ভেসলিন, ন্যাপথা, মোম, বিটুমেন প্রভৃতি খনিজ তেল থেকে পাওয়া যায়। এই উপজাত দ্রব্যগুলি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। 7. অন্যান্য ব্যবহার এছাড়া এ. বাড়িতে স্টোভ, ল্যাম্প, হ্যারিকেন জ্বালাতে। বি. মোবিল গ্রিজ জাতীয় পিচ্ছিলকারক পদার্থ তৈরিতে পেট্রোলিয়াম ব্যবহৃত হয়। পেট্রোলিয়ামের এই বহুমুখী ব্যবহারের জন্য পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয়। এলপিজি এর ব্যবহারগুলি লেখো। আর এর সঙ্গে আর একটা প্রশ্ন হয় যে এলপিজি এর পুরো কথা কি? দুটোরই উত্তর এখান থেকে পেয়ে যাবে। এলপিজি একটি বর্ণহীন গন্ধহীন জীবাশ্ম জ্বালানি যার সম্পূর্ণ নাম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজি এর ব্যবহারগুলি হলো নিম্নরূপ। 1. এলপিজি বর্তমানে গৃহস্থালী রান্নার কাজে ব্যাপকভাবে হচ্ছে। ঘর গরম করা ও জল গরম করা হিটারে এলপিজি ব্যবহৃত হয়। 3. বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। 4. মোটরগাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। 5. হট এয়ার বেলুনে এলপিজি ব্যবহার করা হয়। 6. মশা নিয়ন্ত্রণে এলপিজি ব্যবহার করা হয়। 7. কৃষিক্ষেত্রে শস্য শুকোতে গ্রিন হাউসে এলপিজি ব্যবহৃত হয়। তারপরে সিএনজি এর ব্যবহার লেখো। আর সিএনজি এর পুরো কথা কি? দুটোর উত্তর এখান থেকে পেয়ে যাবে এই প্রশ্নটা থেকে। প্রাকৃতিক গ্যাস বা সিএনজি এর ব্যবহার লেখো। পাললিক শিলাস্তরে প্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি হলো প্রাকৃতিক গ্যাস। এই প্রাকৃতিক গ্যাস প্রচণ্ড চাপে সিলিন্ডারে ভর্তি করা হয়। একে সিএনজি বা সিএনজির যে পুরো নামটা বলেছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বলা হয়। বর্তমানে প্রাকৃতিক গ্যাসের বহুমুখী ব্যবহার পরিলক্ষিত হয়।
যেমন 1 বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়, 2 বিভিন্ন শিল্পে যেমন লৌহ ইস্পাত শিল্প, সিমেন্ট শিল্প ইত্যাদিতেও শক্তির উৎস রূপে ব্যবহৃত হয়, 3 বিভিন্ন মোটর গাড়ি বা বাসের জ্বালানি রূপে ব্যবহৃত হয়, 4 রাস্তার আলো জ্বালাতে, ঘর গরম রাখতে, রান্নার কাজে এই গ্যাস ব্যবহার করা হয়, 5 তৈল শোধনাগারে জ্বালানি রূপে এমনকি এয়ার কন্ডিশনার চালাতে এই গ্যাস ব্যবহৃত হয়। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। কয়লার ব্যবহার লেখো। কয়লার ব্যবহার বহুবিধ ও ব্যাপক। যেমন 1 তাপবিদ্যুৎ উৎপাদনে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। ভারতে উত্তোলিত কয়লার 70% বেশি তাপবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। 2 পরিবহনে বাষ্পচালিত রেল ইঞ্জিন, জাহাজ, স্টিমার চালানোর জন্য কয়লা ব্যবহৃত হয়। 3 গৃহস্থালিতে রান্নার কাজে শীতপ্রধান অঞ্চলে ঘর গরম রাখতে কয়লা ব্যবহৃত হয়। 4 লৌহ ইস্পাত শিল্পে কোক কয়লার সাহায্যে আকরিক লোহা গলিয়ে লৌহপিণ্ড প্রস্তুত করা হয়। 5 উপজাত দ্রব্য প্রস্তুতিতে কয়লা থেকে উৎপন্ন নানা উপজাত দ্রব্য যেমন অ্যামোনিয়া, আলকাতরা, স্যাকারিন, ন্যাপথলিন, পিচ, বেনজল, গন্ধক প্রভৃতি মানুষের নানা কাজে ব্যবহৃত হয়। 6 অন্যান্য ব্যবহার। এছাড়া রাসায়নিক সার ও কীটনাশক তৈরিতে, সিমেন্ট শিল্পে কয়লা ব্যবহৃত হয়। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 2 নম্বরের কিছু সাজেশান। তো এখানে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। সিয়াল কাকে বলে। মহাদেশীয় ভূত্বক সিলিকন, এসআই এবং অ্যালুমিনিয়াম এল দ্বারা গঠিত বলে তাকে সিয়াল বলে। এটি সীমা অপেক্ষা হালকা স্তর এবং সীমা স্তরের ওপর ভেসে রয়েছে। এই স্তর গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত। তারপর এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। সীমা কাকে বলে। মহাদেশীয় ভূত্বক সিলিকন, এসআই ও ম্যাগনেসিয়াম এমজি দ্বারা গঠিত বলে তাকে সীমা বলে। এটি ব্যাসল্ট জাতীয় শিলা গঠিত এবং সিয়ালের নিচে অবস্থিত। এই প্রশ্নের ইম্পর্টেন্ট। ধাতু নিষ্কাশন কাকে বলে। কোনো ধাতুর আকরিক থেকে বিভিন্ন ভৌত এবং রাসায়নিক পদ্ধতির সাহায্যে ধাতু নিষ্কাশন বা ধাতুকে আলাদা করার পদ্ধতিকে ধাতু নিষ্কাশন বলে। যেমন তামার আকরিক কপার গ্লান্স থেকে তামা নিষ্কাশন করা হয়। তারপর এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। ধাতুকল্প কি। যে মৌলগুলির মধ্যে ধাতু ও অধাতু উভয়ের ধর্মই প্রকাশ পায় সেই মৌলগুলিকে ধাতুকল্প বলে। ধাতুকল্প ধাতুর মতো দেখতে কিন্তু চরিত্রে বেশিরভাগ ক্ষেত্রে অধাতুর মতো। ধাতুকল্প বেশ শক্ত প্রকৃতির হয়। উদাহরণ অ্যান্টিমনি, বিসমাথ। সিলিকন কম্পিউটার যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হয়। আর্সেনিক গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয়। তারপর এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। রাংঝাল কি। সীসা ও টিনের সংমিশ্রণে উৎপন্ন রাংঝাল একটি সংকর ধাতু। রাংঝালের গলনাঙ্ক সীসা ও টিনের থেকে কম বলে এটি ধাতব জিনিস জোড়া দেওয়ার কাজে ব্যবহৃত হয়। প্রশ্নটা ইম্পর্টেন্ট। তরল সোনা কি। খনিজ তেল হলো বর্তমান পৃথিবীর শক্তির সর্বশ্রেষ্ঠ উৎস তথা সভ্য সমাজের অন্যতম চালিকা শক্তি। দৈনন্দিন জীবনে খনিজ তেলের বিভিন্ন উপজাত দ্রব্যের ন্যাপথা, অ্যাসফল্ট, ভেসলিন, গ্রিজ প্রভৃতি ব্যবহারও সর্বাধিক। মূল্যবান সোনার সঙ্গে ধাতুর সঙ্গে তুলনা করে খনিজ তেলকে তরল সোনা বলা হয়। প্রশ্নটা ইম্পর্টেন্ট। ক্রুড অয়েল কি। ভূগর্ভের শিলাস্তর থেকে যে তেল উত্তোলন করা হয় তা ঘন, ভারী ও অপ্রয়োজনীয় পদার্থযুক্ত থাকে। একে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল বলে। এই তেল শোধন করে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তারপর এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। বায়োডিজেল কি। উদ্ভিদের দেহ থেকে উৎপন্ন এক প্রকার জৈব জ্বালানি যা ডিজেলের বিকল্পরূপে ব্যবহার করা হয় তাকে বায়োডিজেল বলে। জ্যাট্রোফা পঙ্গামিয়া উদ্ভিদের দেহ থেকে এই বায়োডিজেল উৎপন্ন হয়। উদ্ভিজ্জ তেল প্রাণীজ ফ্যাট দ্বারা বায়োডিজেল গঠিত। এর প্রধান উপাদান ইথাইল, মিথাইল, প্রোপেন। এর ব্যবহারে গ্রিনহাউস গ্যাস কম উৎপাদিত হয়, বায়ু দূষণ কম হয়। বর্তমানে রেল ইঞ্জিন চালাতে বায়োডিজেল ব্যবহৃত হয়। এটা ইম্পর্টেন্ট। দার্শনিকের উল কি। দস্তাকে অর্থাৎ জিঙ্ককে বায়ুতে প্রচণ্ড উত্তপ্ত করলে সাদা ধোঁয়ারূপে জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়। এই জিঙ্ক অক্সাইড ঠান্ডা হলে সাদা ঝুল বা সরু সরু উলের সুতোর আকারে জমা হয়। একে দার্শনিক উল বলে। ইম্পর্টেন্ট। বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতু ব্যবহারের সুবিধাগুলি লেখো। বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতু ব্যবহারের সুবিধাগুলি হলো 1 সংকর ধাতুর কাঠিন্য বিশুদ্ধ ধাতুর তুলনায় অনেক বেশি হয়। 2 বিশুদ্ধ ধাতুর থেকে সংকর ধাতু অনেক বেশি নমনীয়, ঘাত সহনকারী এবং অধিক ঘনত্বযুক্ত হয়। 3 সংকর ধাতুর ক্ষয়রোধ করার ক্ষমতা অনেক বেশি। খোলা হাওয়া, রোদ বা জলে সংকর ধাতু সহজে ক্ষয় হয় না। 4 বিশুদ্ধ ধাতু যত সহজে গলে যায় সংকর ধাতু তত সহজে গলে না। 5 তাপ ও বিদ্যুতের পরিবাহিতা বাড়ানো কমানোর জন্য সংকর ধাতু উপযুক্ত। 6 সংকর ধাতুতে সহজে রাসায়নিক বিক্রিয়া ঘটে না। প্রশ্নটা ইম্পর্টেন্ট। সংকর ধাতু কাকে বলে। 2 বা ততোধিক ধাতু পরস্পর বিশেষ মাত্রায় মিশিয়ে গলিয়ে নেওয়া হয়। এরপর ওই তরল মিশ্রণ ঠান্ডা হওয়ার পর কঠিনে পরিণত হয়ে যে নতুন ধাতু সৃষ্টি করে তাকে সংকর ধাতু বা মিশ্র ধাতু বলে। যেমন তামা ও দস্তা ধাতু মিলে তৈরি হওয়া পিতল একটি সংকর ধাতু। আবার ব্রোঞ্জ নামক সংকর ধাতুটি তামা ও টিন ধাতু মিশে তৈরি হয়েছে।
তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের রায় ও মার্টিন সহায়িকা অনুসারে শিলা ও খনিজ পদার্থ চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার এর উত্তর সহ সাজেশান। তো এই কোশ্চেনগুলো যদি তোমরা পিডিএফ পান, তো তোমরা পিডিএফ আকারে নিতে চাও, তাহলে দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও। সেখান থেকে তোমরা এই পিডিএফগুলো কালেকশান করতে পারবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।